নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার এবং এক্স ব্যাংক অফিসার। বিনিয়োগকারীরা বিভিন্নভাবে তারা বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করেন বিভিন্ন চ্যানেলে। তারা মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন, ব্যাংকে, পোস্ট অফিসে। আরেকটি নতুন দিগন্ত খুলে গেছে টাকা জমানোর বাধ্যতামূলকভাবে। সেটা হচ্ছে 1 জানুয়ারি 2004 সাল থেকে ন্যাশনাল পেনশন স্কিম বাজারে এসছে। এবং এই ক্ষেত্রে যারা 1 জানুয়ারি 2004 সাল থেকে বেসরকারি বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে তারা জয়েন করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক এনপিএসে টাকা জমানো। এক্ষেত্রে মান্থলি তারা আগে যে পেনশন স্কিম ছিল সেইভাবে প্রতি মাসে তারা টাকা জমান এবং বাধ্যতামূলকভাবে 60 বছর পর্যন্ত তাদের টাকা জমাতে হয়। এডিশনালি তারা ট্যাক্স বাঁচানোর জন্য আরেকটি পথ অবলম্বন করতে পারেন। সেটা হচ্ছে 60 বছর বয়স পর্যন্ত তারা 50,000 টাকা পর্যন্ত প্রতি বছর তারা জমিয়ে যেতে পারেন। 60 বছর অতিক্রম করলে তারা টাকা তুলতে পারেন। তবে টাকা তোলার কিন্তু বিভিন্ন রকম নিয়ম রয়েছে। 60% তারা টাকা হাতে পাবেন, আর 40% টাকা অ্যানুইটিতে বিভিন্ন পেনশন ফান্ডে জমা হবে। কারণ এক্ষেত্রে রয়ে গেছে 8 লক্ষ টাকার একটা গেরো, মানে 8 লক্ষ টাকার বেশি যদি টোটাল জমিয়ে ফেলেন কোনো বিনিয়োগকারী, তাহলে কিন্তু সেক্ষেত্রে পুরো টাকা তারা হাতে পাবেন না। 60% টাকা হাতে পাবেন, বাকি টাকা অ্যানুইটিতে চলে যাবে। আর 8 লক্ষ টাকার কম যদি তারা জমান, তাহলে পুরো টাকাটাই হাতে পাবেন। এবং এই টাকাটি টায়ার 1 মাধ্যমে বাধ্যতামূলকভাবে জমাতে হয়। এবং টায়ার 2 হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। দুটো টায়ার রয়েছে। যাই হোক, আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং আলোচনাটা আমি প্রাঞ্জল ভাষায় বলার চেষ্টা করব, যাতে সবাই বুঝতে পারেন এনপিএস ব্যাপারটা কী। আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, আমার এই রাউস স্পিচ চ্যানেলকে যারা দেখছেন, তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউস স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুনতে থাকুন ন্যাশনাল পেনশন স্কিমের সমস্ত কাহিনী। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে তাদের কোম্পানি এনপিএস অ্যাকাউন্ট খুলে দেন, এবং যারা চাকরি করেন না কিংবা যারা চাকরি করেন তারা যদি এডিশনালি এনপিএসে টাকা রাখতে চান, সেটাও পারেন। আমার মতে যারা আলাদা করে, মানে কোম্পানি নয়, ইন্ডিভিজুয়ালি এডিশনালি তারা এনপিএসে টাকা জমাতে চান, তাদের ক্ষেত্রে অনলাইনে এনপিএস অ্যাকাউন্ট খোলা খুবই সোজা। গুগলসে গিয়ে টাইপ করুন যে এনপিএস অ্যাকাউন্ট ওপেনিং, সঙ্গে সঙ্গে অনেকগুলোই কিন্তু সেই ক্ষেত্রে ওয়েবসাইটের পার্ট বেরিয়ে আসবে। সেটা একটা চুজ করে আপনি অ্যাকাউন্ট ওপেনের জায়গাটা পেয়ে যাবেন। এবং এই ক্ষেত্রে অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাওয়ার পর সেই ক্ষেত্রে একটা প্রান নাম্বার সিলেক্টেড হবে, PRAN, পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এই নাম্বারটা কিন্তু যতদিন এনপিএস অ্যাকাউন্ট থাকবে, 60 বছর বয়স পর্যন্ত তো বলেছি যে বাধ্যতামূলক, ততদিন কিন্তু এই নাম্বারটা থাকবে। ব্যাস, এবার হচ্ছে টাকা রাখার পালা। কোথায় রাখবেন টাকা? টাকা রাখবেন হচ্ছে টায়ার 1-এ। টায়ার 1টা হচ্ছে বাধ্যতামূলক, এবং টায়ার 1-এই কিন্তু টাকা জমাতে হবে, টাকা তোলা যাবে না 60 বছর বয়স পর্যন্ত। আরেকটি অ্যাকাউন্ট তিনি তার সাথে রাখতে পারেন, সেটা হচ্ছে টায়ার 2। টায়ার 2 অ্যাকাউন্টটা হচ্ছে একটা ফ্লেক্সিবল সেভিংস অ্যাকাউন্ট, এটা বলবো, কারণ এক্ষেত্রে কিন্তু টাকা জমা করা যায়, টাকা তোলা যায়, সবটাই করা যায়। এই দুটো হচ্ছে অ্যাকাউন্ট থাকবে। অনেকে আবার টায়ার 2 অ্যাকাউন্ট খোলেন না, তারা ওই টায়ার 1-এর মাধ্যমেই তারা সারা জীবন, মানে 60 বছর বয়স পর্যন্ত তারা টাকা জমিয়ে যান। এই হচ্ছে টায়ার 1 আর টায়ার 2-র স্টোরি। টায়ার 1 অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা হচ্ছে বাধ্যতামূলক, 60 বছর বয়স পর্যন্ত বিনিয়োগকারীকে ওই অ্যাকাউন্টটা রাখতেই হবে। সেখানে অ্যাকাউন্ট খুলতে গেলে মিনিমাম 500 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে আবার সাবসিকুয়েন্ট পেমেন্ট 500 টাকার গুণিতকে, এবং বছরে প্রতি বছর মিনিমাম 1000 টাকা পেমেন্ট করতেই হবে। কিন্তু কেউ যদি পেমেন্ট না করেন কোনো বছর, কারণ এক্ষেত্রে তো বাধ্যতামূলক টাকা জমা দেওয়া, তাহলে পার ইয়ার যদি কেউ জমা না দেন, তাহলে অ্যাকাউন্টটা কিন্তু ফ্রোজেন হয়ে যাবে, এবং এই ক্ষেত্রে 1000 টাকা করে পার ইয়ার পেনাল্টি দিতে হবে। আর টায়ার 2 অ্যাকাউন্ট বলেছি ফ্লেক্সিবল সেভিংস অ্যাকাউন্টের মতন। এই ক্ষেত্রে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে 1000 টাকা লাগবে, আর সাবসিকুয়েন্ট পেমেন্ট হবে 250 টাকা করে। মানে কেউ যদি দেখা যায় যে তিনি 3 বারে টাকা দেবেন 250 করে, 750 টাকা, এইভাবেও কিন্তু তিনি জমাতে পারেন। যারা টায়ার 1 অ্যাকাউন্টে এক লপ্তে টাকা জমাতে চান, তারা পরপর 3 বছর অন্তত তারা পেমেন্ট করবেন,
এবং যখন তাদের 60 বছর পার হয়ে যাবে তখন তারা টাকা তুলতে পারবেন। মনে করুন কেউ 57 বছর বয়সে এনপিএসে টাকা রাখা শুরু করলেন টায়ার 1-এ, তাহলে 57, 58, 59, 60 বছর পার হলো, মানে 4টে তাকে ইনস্টলমেন্ট দিতে হবে, তখন কিন্তু তিনি টাকা তুলতে পারবেন। এবার বলি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাপ্ত টাকা ন্যাশনাল পেনশন সিস্টেমে কিভাবে বাজারে খাটে। এই ক্ষেত্রে বিভিন্ন আর্থিক সংস্থার পেনশন ফান্ড ম্যানেজার রয়েছেন, যেমন দেখতে পাচ্ছি এসবিআই, আইসিসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এলআইসি, ইউটিআই, কোটাক, আদিত্য বিড়লা, টাটা, ম্যাক্স লাইফ এবং বিভিন্ন আর্থিক সংস্থার পেনশন ফান্ড ম্যানেজার রয়েছে, তারাই কিন্তু বাজারে এই টাকা খাটান। এবার বলি কোথায় টাকা খাটে এই এনপিএসে, যে এত টাকা প্রতি মাসে বিভিন্ন আর্থিক সংস্থার থেকে বা বিভিন্ন কোম্পানি থেকে টাকা জমা হয়, টাকা কোথায় খাটে। এবার বলি ন্যাশনাল পেনশন সিস্টেমে প্রাপ্ত টাকা কোথায় কোথায় খাটে, কোন কোন বাজারে খাটে। প্রথমত দেখতে পাচ্ছি শেয়ার বাজারে। শেয়ার বাজারে যে বড় বড় লার্জ ক্যাপ কোম্পানিগুলো রয়েছে, জাইগান্টিক কোম্পানি রয়েছে, সেখানেই কিন্তু বেশিরভাগ টাকা খাটে। এছাড়া ভালো ভালো কর্পোরেট বন্ডসে টাকা খাটে। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের যে বন্ড রয়েছে সেখানে টাকা খাটে। আরেকটি অল্টারনেটিভ জায়গা রয়েছে যাকে বলবো আমরা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এখানে কিন্তু রিস্কি ব্যাপার, কিন্তু এখানেও টাকা খাটে। এবং এর মধ্যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল যে ইনভেস্টমেন্ট ট্রাস্ট রয়েছে সেখানে টাকা খাটে। এছাড়া অল্টারনেটিভ যে ইনভেস্টমেন্ট ট্রাস্ট বিভিন্ন রয়েছে সেখানেও কিন্তু টাকা খাটানো হয়। অতএব দেখতে পাচ্ছি যে মিউচুয়াল ফান্ডসের বাজারেও কিন্তু টাকা খাটে, কারণ মিউচুয়াল ফান্ডে দেখা যাচ্ছে যে অনেকটাই অন্তত শেয়ার বাজার থেকে ঝুঁকিটা কম। এবং আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি মান্থলি যে স্টেটমেন্টটা দেখেন দেখবেন যে বিভিন্ন মিউচুয়াল ফান্ডেও টাকা খাটছে, যেখানে দেখা যাচ্ছে যে ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে এবং যেগুলো ভালো রিটার্ন অনেক আগে থেকেই কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু বাজারে দেখাশুনো করে একটা ভালো টিম এই কাজটি দেখাশুনো করে প্রত্যেকটি পেনশন ফান্ড ম্যানেজমেন্টের, যারা কিনা বাজার সম্বন্ধে খুবই অভিজ্ঞ। একটু আগেই বলেছি যে নিউ পেনশন সিস্টেমে বিনিয়োগকৃত অর্থ বিভিন্ন বিনিয়োগকারীর দ্বারা নির্বাচিত বিভিন্ন পেনশন ফান্ড তারা বাজারে বিনিয়োগ করে থাকেন, অতএব তাদের হাতেই টাকা থাকে। এবার প্রশ্ন হলো যে টাকা ছাড়া বিভিন্নভাবে কাগজপত্র মেনটেন করা, তারপর ট্রানজ্যাকশনগুলোকে ট্র্যাকিং করা, কেউ যখন টাকা তুলবে সেই উইথড্রয়ালের বন্দোবস্ত করা, এই কাগজপত্রগুলো কারা মেনটেন করে। এই ক্ষেত্রে কয়েকটি সেন্ট্রাল এজেন্সি রয়েছে, যাকে বলা হয় সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি। তার মধ্যে প্রথম হচ্ছে এনএসডিএল। এনএসডিএল এখন আর নেই, তার নাম পরিবর্তিত হয়েছে প্রোটিন ই গভ টেকনোলজিস লিমিটেড। এছাড়া রয়েছে ক্যাম্পস, কে ফিনটেক, এরা মেনটেন করে থাকে। কোন কোন কাগজপত্র এই ক্ষেত্রে প্রথমত প্রাণ ইস্যু করে এই সিআরএ, মানে সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সিগুলো, যে তিনটি এজেন্সির নাম বললাম। এবং প্রাণ হচ্ছে এক কথায় কেউ যদি এনপিএসে অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে তার নম্বর। একটু আগেই বলেছি যে ন্যাশনাল পেনশন সিস্টেমে বিনিয়োগকৃত অর্থ বিভিন্ন বিনিয়োগকারীর দ্বারা নির্বাচিত যে পেনশন ফান্ড ম্যানেজার রয়েছে তারাই বাজারে খাটান এই টাকাগুলো। এবার প্রশ্ন হচ্ছে এই টাকা বাজারে খাটানো ছাড়াও এই কাগজপত্রগুলো কিন্তু মেনটেন করতে হয়, কারণ কে কখন টাকা তুলবে, কত টাকা তুলবে, তারপর প্রাণ ইস্যু করা। প্রাণ মানে হচ্ছে পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার, যেটা হচ্ছে যার এনপিএস অ্যাকাউন্ট রয়েছে তার এটা হচ্ছে আইডেন্টিটি নাম্বার। এছাড়া যে বিভিন্ন ট্রানজ্যাকশনগুলো হয়, এই 60 বছর ধরে ট্রানজ্যাকশন হবে, সেই ট্রানজ্যাকশনটাকে ট্র্যাকিং করার যে সিস্টেম সেটাকে মেনটেন করা হয়। কারা সেটা মেনটেন করে? এই কাগজপত্রগুলো মেনটেন করা হচ্ছে সেন্ট্রাল যে রেকর্ড কিপিং এজেন্সিগুলো রয়েছে। সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি বলতে আমরা প্রথমত বলবো এনএসডিএল। এনএসডিএল নাম এখন পরিবর্তিত হয়ে গেছে, এখন এর নাম রয়েছে প্রোটিন ই গভ টেকনোলজিস লিমিটেড। এছাড়া ক্যাম্পস, আরেকটি রয়েছে কে ফিনটেক। এরা এই কাগজপত্রগুলো সমস্ত মেনটেন করে থাকে।
এবার বলি এনপিএস থেকে কিভাবে টাকা তোলা যায়। টাকা তোলার পদ্ধতি খুব সহজ নয়, আবার কঠিনও নয়। যদি কেউ অনলাইনে অ্যাকাউন্ট ওপেন করে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সোজাই রয়েছে, কারণ অনলাইনে অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া যায় এবং এই ক্ষেত্রে একটি ট্র্যাকিং নাম্বার পাওয়া যায়। তবে অফলাইনে একটু প্রবলেম রয়েছে, কারণ ওই যে পেনশন ফান্ড যে ম্যানেজার্স রয়েছে সেই অফিসের সঙ্গে যোগাযোগ করতে হয়। তো প্রত্যেকেরই একটি ভাগ করা থাকে কোন কোন সেন্ট্রাল রেকর্ডিং এজেন্সি রয়েছে তার আওতায়, কেউ ক্যাম্পসের আওতায়, কেউ ফিনটেকের আওতায়, এইভাবে ভাগ করা থাকে, সেখানে অ্যাপ্লাই করতে হয়। যাই হোক, এখানে প্রথমেই আধার নম্বর, প্যান নম্বর, প্যান নম্বর এই সমস্ত এবং ট্র্যাকিং নম্বর এই সমস্ত দিয়ে অ্যাপ্লাই করার পর তারপরে একটা ইন্টিমেশন আসে এবং সেই পদ্ধতি মেনে অ্যাকাউন্টটাকে ক্লোজ করা যায়। কিন্তু লাখ টাকা নয়, কোটি টাকার প্রশ্ন হচ্ছে যে বিনিয়োগকারীরা এনপিএসে টাকা জমাবেন, না তারা মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজার, ব্যাংক বা পোস্ট অফিসে টাকা রাখবেন। কারণ যারা প্রতি মাসে টাকা কাটাতে বাধ্য হন এনপিএসে, তাদের কথা আমি বলবো না, তাদের তো এনপিএসে টাকা রাখতেই হবে। কিন্তু যারা মোট টাকা 8 লক্ষ টাকার বেশি বাড়িয়ে ফেলেন জমা করে করে, তাদের ক্ষেত্রে কিন্তু পুরো টাকা হাতে পাওয়া যায় না। 60% টাকা হাতে পাওয়া যায়, বাকি টাকা কিন্তু অ্যানুইটিতে খাটে। অতএব এটা কিন্তু ওপেন এন্ডেড স্কিম নয় যে আমার ইচ্ছে হলো টাকা জমাবো এবং ইচ্ছে হলো টাকা তুলে ফেলবো যখন তখন। এটাই কিন্তু সবচেয়ে বড় অসুবিধে। কারণ এনপিএসে টাকা জমাতে গেলে প্রথম 60 বছর পর্যন্ত ওয়েট করতেই হবে। এটাই কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এনপিএসে টাকা জমানো। আরেকটি বিষয় কিন্তু ভাববার রয়েছে, যারা বাধ্যতামূলক তাদের ক্ষেত্রে বলবো না, যারা এনপিএসে টাকা জমাতে চান কিছুদিন, কয়েক বছর ধরে, 60 বছর হলেই তারা টাকা তুলবেন, একটা বিষয় মনে রাখতে হবে যে এনপিএসও কিন্তু দেখা যাচ্ছে শেয়ার বাজার, বিভিন্ন কর্পোরেট বন্ডস, তারপর বিভিন্ন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট যে কোম্পানিগুলো রয়েছে সেখানে টাকা খাটান। অতএব দেখা যাচ্ছে ঝুঁকির জায়গা রয়েছে। অতএব কোথায় টাকা রাখবেন সেটা কিন্তু বুঝে নিয়ে তারপর কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে এনপিএসে। বাধ্যতামূলক হলে তো সেই ক্ষেত্রে টাকা রাখতেই হবে। কিন্তু যারা ভাবেন যে কয়েক বছর তারা টাকা রাখবেন এনপিএসে এবং 60 বছর হলে টাকা তুলবেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা লক ইন পিরিয়ড রয়ে গেছে, 60 বছর না হলে টাকা তোলা যাবে না। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো? এনপিএসে টাকা রাখবেন না অন্য কোথাও অর্থলগ্নি প্রতিষ্ঠানে টাকা রাখবেন, এটা চিন্তা করুন এবং আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত যারা দেখছেন সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে রাউত স্পিচ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। 2-1 দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আমি উপস্থিত হব।